একটা ছোট্ট সুন্দর গ্রাম, নাম সুন্দরপুর। সবুজ মাঠ, চারপাশে ধানের গন্ধ, সন্ধ্যায় পাখির ডাক। এই শান্ত গ্রামে পাশাপাশি দুইটা পাকা বাড়ি। এক বাড়িতে থাকে রোহন, ছোটবেলা থেকেই ভদ্র, সৎ আর শান্ত স্বভাবের ছেলে। সবার সাথে ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে। অন্য বাড়িতে থাকে দেলু। দেলু পড়াশোনা করলেও তার মাথায় সবসময় টাকা আর লোভ। কিভাবে বেশি টাকা আয় করা যায়, কিভাবে জমি কেনা যায়, এসব নিয়েই ভাবে। দুই ভাই হলেও তাদের চরিত্রে আকাশ পাতাল তফাৎ। রোহনের বিয়ে হলো গ্রামের পাশের গ্রাম থেকে আসা মায়া নামের এক শান্ত ভদ্র মেয়ের সাথে। মায়া দেখতে সাধারণ হলেও ভীষণ গুণী। রান্নাবান্না, সংসারের খেয়াল, শাশুড়ির যত্ন সব কিছু হাসি মুখে করে। অন্যদিকে দেলুর বিয়ে হলো শহর থেকে আসা রুবি নামের এক মেয়ের সাথে। রুবি দেখতে সুন্দরী, সাজগোজ পছন্দ করে, কিন্তু সংসারের ঝামেলা বা স্বামীর যত্ন নিতে তেমন আগ্রহ নেই। মা, তুই না থাকলে আমি যে কি হতো, এ শরীরটা প্রায় ভেঙেই গিয়েছিলাম। মা, এমন কথা বলো না। তুমি একেবারে একা নাও, আমি তো আছি তোমার পাশে। তুমি শুধু বিশ্রাম নাও, সব কাজ আমি দেখছি। হ্যাঁ রে, তুই না থাকলে কে দেখতো আমায়? বড় বউ তো সারাদিন সাজগোজ নিয়ে মশগুল থাকে, গৃহস্থালির খোঁজ খবর তার চোখেই পড়ে না। আমি অসুস্থ হলেও যেন কারও খেয়াল নেই, কিন্তু তুই আমার শ্বাস। মা, আমি তো তোমাকে মায়ের মতোই মানি। তুমি কষ্ট পেলে আমার বুক ফেটে যায়। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমি সব সামলে নেব। তুই যে কতটা আমার ভরসা তা বোঝাতে পারবো না রে। তোর হাতের সেবায় আমি যেন আবার বাঁচতে শিখি। বড় বউকে আমি কিছু বলতে পারি না, সে অভিমান করে, কিন্তু তোকে আমি নিজের মেয়ের মতো দেখি। মা, তোমার এই কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি শুধু সুস্থ হও, আমি সারা জীবন তোমার পাশে থাকব। তুই না থাকলে আমি সত্যি ভেঙে যেতাম। আমার সংসারে অনেকের ভিড় আছে, কিন্তু শান্তি তোকে নিয়েই। রোহনের ঘরে সবসময় হাসি খুশি পরিবেশ। সকালে মায়া রান্না করে, ফুল দিয়ে উঠোন সাজায়। রোহন কাজে বের হবার আগে গরম ভাত, তরকারি খেয়ে যায়। তেলু সবসময় টাকা আর লোভ। শোন রোহান, আমি কিন্তু সব জেনে গেছি। ওই জমিটার রসিদ তোকে দিয়েছিলাম আমি, আর আজকে তুই উল্টে আমাকে বোঝাচ্ছিস যে এটা সারনায় গেছে। দেলু ভাই, আমি তো শুধু নিয়মের কথা বলেছি। সরকার কাগজপত্র না পেলে জমি তো খাস খতিয়ানে চলে যাবে, এতে আমার কোনো হাত নেই। দেখ রোহান, বেশি চালাকি করার চেষ্টা করিস না। ওই জমিটা আমি ছাড়বো না। তুই যদি আবার মুখ খুলিস যে জমি নাকি সরকারের হয়ে গেছে, তাহলে কিন্তু ভালো হবে না। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আমি তো শুধু সত্য বলছি। কাগজ যদি ঠিক থাকতো আজ জমি সারনায় যেত না। সত্য মিথ্যা পরে দেখব, আগে তোকে বলে দিচ্ছি, এই জমি আমি নেবই। দরকার হলে রশিদের গায়ে আগুন দেব, কিন্তু জমি ছাড়বো না। তুই চুপচাপ থাক, না হলে তোকে সবার সামনে এমন শিক্ষা দেব যে কথা বলারও সাহস পাবি না। দেলু ভাই, হুমকি দিয়ে কোনো লাভ নেই। আইন তোকে ছাড়বে না। আমি কিন্তু সব প্রমাণ রেখে দিচ্ছি। আইন? এই গ্রামে আইনকে কে মানে রে? এখানে যার জোর আছে তারই জমি হয়। মনে রাখিস, আমি যদি চাই তোকে এক রাতেই উধাও করতে পারবো। ঠিক আছে, তুই যদি এভাবে হুমকি দিস, আমি সরাসরি থানায় যাব। তোর জোর যদি এত থাকে, দেখি না আইন কি করে তোকে ছাড়ে। রোহান, মনে রাখ, আমি ডেলু। দেলুর মাথায় সব সময় টাকার চিন্তা, কিন্তু টাকা রোজগারের লোভে সে পরিবারের দিকে খেয়াল দেয় না। রুবিও সবসময় টাকার কথা বলে। শোনো, আমার একখানা নতুন সোনার কানের দুল খুব দরকার। আবার গয়না? গত মাসেই তো আংটি কিনে দিলাম।
এক আংটি দিয়ে কি সব শখ মেটে? আগামী সপ্তাহে কাজিনের বিয়ে, আমার নতুন কিছু পড়তেই হবে। আরে তুমি কি বিয়ের কোণে নাকি? প্রত্যেক অনুষ্ঠানে নতুন গয়না চাইলে সংসার চলবে কেমন করে? সংসার চলবে না মানে? অন্য সব জায়গায় টাকা খরচ করতে তোমার কষ্ট হয়, কিন্তু আমার গয়নাই হলেই কষ্ট হয়। তুমি বুঝবে না, সংসার মানে শুধু শখ আহ্লাদ না, দায়িত্বও আছে। দায়িত্ব শুধু তোমার না, আমারও আছে। আমি সংসারের জন্য কত কিছু বাদ দিই, অথচ তুমি একটা দুলও দিতে পারলে না। বাদ দাও মানে? প্রতিদিন অনলাইনে যা অর্ডার করো সেটা কি বাদ দেওয়া? হ্যাঁ তাই তো, আমার চাওয়া পাওয়া বুঝতে তোমার একটু ইচ্ছে নেই। ইচ্ছে থাকলেও সামর্থ্য লাগে, তুমি বুঝতে চাও না। তাহলে আমি কিছুই বুঝি না। ঠিক আছে, আমি এবার বাপের বাড়ি চলে যাব, ওখানেই অন্তত আমার ইচ্ছার কদর হয়। তাই নাকি? যাও, তোমার বাপের বাড়ি গিয়ে থাকো, আমার মাথা খাবার দরকার নেই। আমি চলে যাচ্ছি, তোমার সংসারে আমি বোঝা। হ্যাঁ বোঝাই, সব সময় শুধু গয়না গয়না। একবারও ভেবেছো সংসারটা টিকবে কিভাবে? সংসার থেকে বোঝাপড়া দিয়ে, কিন্তু তুমি শুধু বকাঝকা জানো। তাহলে বোঝাপড়া করতে বাপের বাড়িতেই যাও, শান্তি পাবো আমি। ঠিক আছে, আজই যাচ্ছি, দেখা যাক তোমাকে ছাড়া আমি টিকতে পারি কিনা। দেখে নাও। বাপের বাড়িতে চলে যায়। অন্যদিকে দেলু অসুস্থ। দেলু বিছানায় পড়ে থাকলো, কিন্তু কোনো খোঁজ পেল না। তখন তার মনে হলো, আমি এত টাকা উপার্জন করি, অথচ আমার স্ত্রী আমার একটুও যত্ন করে না। গ্রামের সবাই এই পার্থক্য বুঝতে পারল। মানুষ বলল, কাকা, আপনি কি খবর শুনেছেন? দেলুর বিচার হয়ে গেছে। হেলাল, আমিও শুনেছি। এতদিন ধরে মানুষকে কষ্ট দিয়ে অন্যের জমি দখল করে যে অন্যায় করেছে, শেষ পর্যন্ত তার বিচার হলো। সত্যি কাকা, আল্লাহর দুনিয়ায় ন্যায় বিচার একদিন না একদিন হয়েই যায়। দেলু গরিব মানুষদের জমি দখল করত, জোর করে ঘরবাড়ি ভেঙে ফেলত। ওকে দেখে সবাই ভয় পেত। ভয় তো মানুষ পেত, কিন্তু ভেতরে ভেতরে সবাই ক্ষোভ জমা ছিল। গ্রামের বৃদ্ধ, বিধবা, অনাথ কারো সম্পত্তি সে রেহাই দেয়নি। একসময় সবাই ভাবত দেলুর মতো লোকদের কিছুই হবে না, কিন্তু শেষ পর্যন্ত বিচার হলো। কাকা জানেন তো, এখন সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মানুষকে অন্যায়ভাবে কাঁদিয়েছে, এখন সে নিজেই কষ্টের দিন কাটাচ্ছে। হেলাল, এটা হচ্ছে কর্মফল। অন্যের হক খেলে, অন্যের চোখের পানি ফেলালে আল্লাহ একদিন না একদিন বিচার করেনি। দেলুর যা অবস্থা দেখেই বোঝা যায়, পৃথিবীতে অন্যায় করে সুখে থাকা যায় না। ঠিক বলেছেন কাকা, এখন গ্রামের মানুষজন একটু হলেও স্বস্তি পাচ্ছে। সবাই বলে এখন তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে। শিক্ষা হলো, অন্যের অধিকার কেড়ে নিলে শেষ পরিণতি ভালো হয় না। দেলুর গল্পটা তরুণদেরও শিক্ষা দেবে, অন্যায় করলে শেষমেশ ধরা পড়তেই হবে। কাকা, আমার মনে হয় আমাদের সবার উচিত এই গল্পটা ছেলেমেয়েদের শোনানো, যেন তারা ছোট থেকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে শেখে। একদম ঠিক। গ্রামের মসজিদে, স্কুলে, সর্বত্র এই উদাহরণটা বলা উচিত। দেলু যেমন অন্যায় করেছিল, তেমন করলে শেষমেশ সম্মান যায়, শরীর যায়, আর মানুষও ঘৃণা করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন কাকা। আমিন। অন্যায়কে না বলবো, ন্যায়ের পক্ষে দাঁড়াবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। সেদিন দেলুর চোখে জল এলো। সে বুঝল, টাকা দিয়ে সুখ কেনা যায়